হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরেই পশ্চিমবঙ্গে রয়েছে নির্বাচন। আর এই নির্বাচনের আগে খুব অদ্ভুতভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি অস্ত্র উদ্ধার হচ্ছে, বিভিন্ন রকমের অস্ত্র উদ্ধার হচ্ছে। সেই নিয়ে রাজনৈতিক যে একটা কাদা ছড়াছড়ি সেটা তো রয়েছে, যে বিজেপি বলছে যে তৃণমূল এই ধরনের কাজ করছে, ভোটে সন্ত্রাস করার জন্য এই সমস্ত কাজ করছে। অন্যদিকে তৃণমূল যুক্তি দিচ্ছে বিজেপির গোষ্ঠী কোন দলের জন্য এইসব ঘটনা হচ্ছে। কিন্তু এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে বাংলায় এইভাবে অস্ত্র ঢুকছে, তো প্রশ্ন হচ্ছে কিভাবে ঢুকছে, কারা ঢোকাচ্ছে? তার মানে কি পশ্চিমবঙ্গে গদ্দাররা বসে রয়েছেন যারা এই অস্ত্র বোমা এগুলোকে পশ্চিমবঙ্গের ভেতরে ঢোকাচ্ছে? কারণ আপনারাই চিন্তা করুন না, একটা জিনিস যদি পশ্চিমবঙ্গে ঢুকতে হয় তাহলে তার যে স্টেপসগুলো রয়েছে সেখানে যারা দ্বার রক্ষী হিসেবে কাজ করছেন তাদের থ্রু দিয়েই তো ঢুকবে। কিভাবে হচ্ছে, কারা গদ্দার? আজকের এই এপিসোডে সেই সমস্ত কিছু নিয়ে কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। শুভাশিস, আপনাকে আজ তাক বাংলায় স্বাগত। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক সময়ে যেহেতু একদম নির্বাচন কাছে রয়েছে, প্রচুর পরিমাণে বোমা আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে বাংলার বিভিন্ন জায়গা থেকে, মুর্শিদাবাদ বলুন, মালদা বলুন, বিভিন্ন জায়গায়, স্পেশালি যেগুলো বর্ডার এরিয়া রয়েছে। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, যে এই যে বাংলায় এইভাবে এগুলো ঢুকছে, কি করে ঢুকছে? কারণ সিকিউরিটি তো রয়েছে, মানে আমি যদি এয়ারপোর্টের কথা বলি, এয়ারপোর্টে যখন আমি ঢুকছি সেখানে চেক ইন হচ্ছে, তাহলে কিভাবে ঢুকছে, কারা এই গদ্দার? দেখুন, এই গদ্দারের ডেফিনেশন বলতে গেলে বা এই গদ্দার নিয়ে ডিসকাস করতে গেলে যতটা ভারাক্রান্ত আপনি হয়ে পড়বেন ততটা ভারাক্রান্ত আমি হয়ে পড়ব। কারণ আমি একটা কথা মনে করি যে আপনার বাড়ির ভিতরের প্রবলেম যদি আপনি সলভ না করতে পারেন, আপনার বাইরের লোকেরা তার ফায়দা তুলবেই। আমি যদি কোনো দেশের রাষ্ট্রপ্রধান হিসাবে অন্য দেশের মধ্যে ঝামেলা লাগাবার চেষ্টা করি, আমি প্রথমে কি জিনিসটা দেখব যে তার লুপহোলসগুলো কি কি আছে, তার পয়েন্টার্স কোথায় কোথায় কি কি গন্ডগোল আছে, সেই গন্ডগোলের জায়গাগুলোতেই তো আমি পেনিট্রেট করবো। এটাই তো আমার স্বাভাবিক একটা যে কোনো ইন্টেলিজেন্স এজেন্সি অর্গানাইজেশনের এটাই তো মাথা ব্যথা, এটাই তো পলিসি মেকাররা তো এই কারণেই পলিসি বানায়, একে অপরের সাথে কম্পিট করার জন্য। পয়েন্ট হচ্ছে আমাদের এখানে ইন্টারনাল স্টেবিলিটির জায়গাটা এত ডিভাইডেড হয়ে গেছে, এত রকমের ভাস্ট হয়ে গেছে যে আমরা আজকে কোথাও গিয়ে মনে হচ্ছে, দেখুন আপনার আর আমার রাজনৈতিক মতামত আলাদা হতে পারে, আমরা গণতান্ত্রিক একটা পরিকাঠামোতে বাস করছি, আপনি একজনকে ভোট দেবেন, আমি আরেকজনকে ভোট দেবো, হয়তো দুজনেই সম্পূর্ণ ভিন্ন আরেকজনকে ভোট দেবো, এই সকল জিনিসটা কিন্তু অ্যাকসেপ্টেড গণতন্ত্রে। কিন্তু আমার আপনার রাজনৈতিক মানসিকতাটা বা কোনো একটা বিশেষ রাজনৈতিক চরিত্র বা কোনো একটা বিশেষ রাজনৈতিক মতবাদের বিরোধিতা করতে করতে যদি সেটা এতটাই ওয়াইড হয়ে যায় যে সেটা দেশের স্বার্থেরও ঊর্ধ্বে চলে যায়, তখন বলতে হবে আপনার এবং আমার রাজনৈতিক মতামতটা অসুস্থতা, এমন একটা অসুস্থতা যেটা রাষ্ট্রের গোটা পরিকাঠামোটাকে নাড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। আমি কেন বলছি আপনাকে, ধরুন নর্থ ইস্টে, ধরুন ডাউন দ্য স্ট্রিম আপনি ইয়েতে চলে যান চেন্নাইতে, বা আরো নিচে চলে যান কেরলে, আপনি পাঞ্জাবে চলে যান, এই সব জায়গায় আপনি দেখুন টেরারিস্টদের পেনিট্রেশন অনেক পরে ঘটেছে। আগে কি হয়েছে, রিজনাল ভায়োলেন্স হয়েছে, আগে কি হয়েছে, আগে মিলিটেন্সি হয়েছে, আগে ইনসার্জেন্সি হয়েছে। কেন হয়েছে? কোনো একটা পার্টিকুলার গোষ্ঠী তারা বলেছে যে আমরা আমাদের কোনো একটা রাজনৈতিক রাইটস নিয়ে ঝগড়া করেছে, কখনো একটা সামাজিক রাইটস নিয়ে ঝগড়া করেছে, কখনো একটা সাংবিধানিক ডিসিশনকে প্রোটেস্ট করেছে। এইখান থেকে তো শুরু হয়েছে। পরবর্তীকালে গিয়ে দেখবেন তাদের কাছে অস্ত্র পৌঁছাচ্ছে কোথা থেকে, তাদের কাছে অস্ত্র পৌঁছাচ্ছে কোনো বিদেশি একটা ওয়েস্ট নেশন থেকে, তাদের কাছে অস্ত্র পৌঁছাচ্ছে পাকিস্তান থেকে, তাদের কাছে টাকা পৌঁছাচ্ছে আইসিসের। কি করে আসছে? এই ব্রিজটা কেন তৈরি হচ্ছে? কারণ লুপহোলটা ছিল বলে। লুপহোলটা ছিল, বাইরের থেকে একটা রাষ্ট্রপ্রধান বলে এই তো লুপহোল পাওয়া গেছে ইন্ডিয়ার ভিতরে, যাও এজেন্সিতে লাগিয়ে দিলে, যাও ওখানের ভিতরে পেনিট্রেট করো। তারা ট্যুরিস্ট হিসাবে আসলো, তারা আমাদের ভিতরকার মানুষদেরকে ইউটিলাইজ করলো। এই যে আপনি প্রশ্নটা করলেন যে শুভাশিস বাবু, আমাদের তো বিভিন্ন সিকিউরিটি পারদকে পেরিয়ে ঢুকতে হয়, তাহলে কি করে হয়? আমি খুব লজ্জা লাগে বলতে, যখন দেখি বিএসএফ এর বহু লোক ধরা পড়ছে, বহু অফিসার ধরাও পড়েছে এনকোয়ারিতে, যারা এই ধরনের ড্রাগ চক্রকে সহযোগিতা করেছে, যারা এই ধরনের অস্ত্র পাচারকারীদের সহযোগিতা করেছে, গরু পাচারকারীদের সহযোগিতা করেছে। এই লোকগুলো শুড বি পানিশড and punished with the highest order, কারণ এরা দেশের পরিকাঠামো, দেশের মানে যে কোনো রকম সুবিধাকে ইউটিলাইজ করছে, শুধু না আমাদের বিশ্বাসের জায়গাটাকে ধ্বংস করে দিচ্ছে। এবং সাধারণ মানুষ, ধরুন আমি আপনার মতো সাধারণ মানুষ, আমরা কাদের বিশ্বাস করব? আমরা তো রাজ্য সরকারকে বিশ্বাস করব, আমরা বিশ্বাস করব কেন্দ্র সরকারকে, আমরা বিশ্বাস করব বাহিনীদের। সেই বিশ্বাসের জায়গাটা যদি দেখি টালমাটাল হয়ে যাচ্ছে,
সেই বিশ্বাসের জায়গাটা যদি দেখি ব্যবহার করে বিভিন্ন রকম এমন ঘটনা ঘটছে যেটা ঘটার নয়, তখন কিন্তু কোথাও গিয়ে আমাদেরও মনে গ্লানি আসে, এবং এই গ্লানিটা আসার পিছনে যেই ঘটনাটা চলছে সেই ঘটনাটা কোথাও গিয়ে আমাদের কাছে অসহ্যকর হয়ে পড়ছে। এবং এইটার পিছনে অসহ্যকর হওয়ার বেসিক কারণটা আপনাকে আমি বলে দিচ্ছি, সেটা হলো আমাদের ভিতরকার রাষ্ট্রবোধ বা রাষ্ট্র চৈতন্য যেটা আছে, সেই রাষ্ট্রবোধ বা চেতনা যেটা আছে সেটা কিন্তু ভীষণভাবে ডাইলিউটেড, এবং সেটাকে খবরের কাগজ বলুন, রিলস বলুন, ইউটিউব বলুন, সোশ্যাল মিডিয়া বলুন, আমাদের কালচারাল প্র্যাকটিস বলুন, আমাদের এনভায়রনমেন্টাল প্র্যাকটিস বলুন, আমাদের ডেইলি প্র্যাকটিস বলুন, তার মধ্যে দিয়ে ইনজেক্ট করানো হচ্ছে আমাদের মাথার ভিতরে আমরা ভালো নেই, আমরা সরকার আমাদের ভালো রাখেনি। ভীষণভাবে ডাইলিউটেড হয়ে রয়েছে, সেক্ষেত্রে এর ফায়দায় কি কোনো পলিটিক্যাল পার্টি নিচ্ছে? স্বাভাবিক পলিটিক্যাল পার্টি যদি এর ফায়দা না নেয়, দেখো একটা কথার একদম বেসিকে চলে আসো, যে কোনো তথ্যকে, যে কোনো ঘটনাকে, যে কোনো স্ট্র্যাটেজিকে যদি ইভ্যালুয়েট করতে হয়, বেসিকে আসতে হয়। বেসিকটা কি? বেসিকটা হচ্ছে ফিনান্সিয়াল ফ্লো, পয়সা। এই পয়সা তো আমাদের দেশের এমন একটা সংস্কৃতি এসে গেছে, রাজনৈতিক সংস্কৃতি, পয়সা ছাড়া একটা রাজনৈতিক মতামতকে এগিয়ে নিয়ে যায় না। তো এগিয়ে যে যাচ্ছে রাজনৈতিক মতামতটা, সেই রাজনৈতিক মতামতটা এগিয়ে যেতে স্পন্সরশিপ লাগে। মানুষ একটা পাওয়ারে যে আছে তাকে স্পন্সর করে মানা যায়, একদম খোলা কাঁচা কথা এটা। একটা ইন্ডাস্ট্রিয়াল স্পন্সরশিপ লাগে একটা পাওয়ারে যে আছে গভর্নমেন্টে, আগেও লেগেছে, এখনো লাগছে, পরবর্তীকালেও লাগবে, এটাই বাস্তব, এটা পৃথিবী জুড়ে বাস্তব। সেখানে যে পাওয়ারে নেই, ধরুন একটা রাজ্যের পাওয়ারে আছে, সে কেন্দ্রের পাওয়ারে যেতে চায়, তাকে তো বিভিন্ন রকম ভাবে সহযোগিতা করতে হবে। সেই সহযোগিতার মধ্যে কি কি আছে? সর্বপ্রথম পয়েন্টটা হচ্ছে পয়সা। এই পয়সা কে দেবে? দেশের ইন্ডাস্ট্রিয়ালিস্টরা তো দেবে না। কেন দেবে না? কারণ তারা দেখছে এই রাজ্যে যদি ব্যবসা করি আমি পয়সা দিতে রাজি আছি, কিন্তু যদি কেন্দ্রে বা গোটা দেশে ব্যবসা করতে হয়, কাকে পয়সা খাইয়ে লাভ আছে? সেন্ট্রাল গভর্নমেন্টকে। তারা সেন্ট্রাল গভর্নমেন্টের পিছনে ইনভেস্ট করবে, তারা স্টেট গভর্নমেন্টে ইনভেস্ট করবে না। তাহলে স্টেট গভর্নমেন্টের পিছনে ইনভেস্ট করবে কারা? স্টেট গভর্নমেন্টের পিছনে ইনভেস্ট করবে সেই ব্যবসায়ীরা যারা আমাদের স্টেটে কাজ করতে চাইছে, বা যে কোনো স্টেটে কাজ করতে। আমাদের মানে আমি একটা এক্সাম্পল বললাম। এইবার যদি সেই পয়সায় না চলে, তখন তো লার্জার মানির দরকার। যদি লার্জার ড্রিমকে প্রাপ্তি করতে হয়, আমাকে তো লার্জার মানি রোজগার করতে হবে। তখন কোথাও গিয়ে সেই লার্জার মানিটা বাইরে থেকে আসার প্রবণতা আসছে। সেই বাইরে থেকে আসার প্রবণতাটা আমাদের গ্রিড আর নিডের যে ব্রিজটা আছে ওটা ভেঙে দিচ্ছে। তখন আমাদের কাছে গ্রিডটা নিডে পরিণত হয়ে যাচ্ছে, যেমন আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। এবং এই চাইতে 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 এমন একটা জিনিস এসে যাচ্ছে, আমরা তখন সোশ্যালি, ইকোনমিক্যালি, আমরা তখন আইডিওলজিক্যালি কম্প্রোমাইজড হয়ে যাচ্ছি। সুভাষিস, এখান থেকে আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। আমরা যদি প্রিভিয়াস নির্বাচনগুলোও দেখি, যখনই নির্বাচনের সময়টা আসে সেই সময়ই দেখা যায় যে বেশি করে এই বীরভূম বলুন, মালদা বলুন, মুর্শিদাবাদ বলুন, এই সমস্ত জায়গা থেকে বেশি করে করে অস্ত্র উদ্ধার হচ্ছে, বিভিন্ন রকমের অস্ত্র উদ্ধার হচ্ছে।